কলিং বেল দিতে একটা মেয়ে এসে দরজা খুলল। মেয়েটির বয়স খুব বেশি হলে 22 কি 23 হবে, তবে মেয়েটি খুব চঞ্চল। উশৃঙ্খলতা তার স্বভাবে ফুটে উঠেছে। মেয়েটি দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি, কাকে চাই? কিছু না বলে ঘরে ঢুকে যাওয়াতে মেয়েটি বেশ রেগে গেল। এই যে শুনছেন, কাকে চাই? এভাবেই কিছু না বলে ঘরের ভেতর ঢুকে যাচ্ছেন যে, কথা বলছেন না কেন? আপনি কি পাগল? কি আশ্চর্য, কথা নেই বার্তা নেই, এইভাবে বাসার ভেতর ঢুকেছেন। আপনি যদি পাগল হয়ে থাকেন তাহলে পাগলাগারদে গিয়ে মরেন। এখানে কি? দারোয়ান, এই দারোয়ান, বেটা কই গেল? এই বেটারে ইচ্ছে করছে কান ধরে উঠবস করায়। বেটা খায় আর ঘুমায়, আর মাস শেষে আরামসে বেতন নিয়ে যায়। বাসায় কে আসে কে যায় তার কোনো খেয়ালই নেই। দারোয়ান, এই দারোয়ান। যে আফা, কোথায় ছিলেন এতক্ষণ? বাথরুমে গেছিলাম আফা। এই মহিলা ভেতরে ঢুকলো কিভাবে? আপনি কোথায় ছিলেন? আফা, আমি হ্যাঁ না করছি ভেতরে ঢুকতে, কিন্তু নজু দারোয়ান কইল হ্যাঁ নাকি এই বাসার মালিক, তাই আমি হ্যাঁ ঢুকতে দিছি। ইসরে, আসছে আমার বাড়ির মালিক। এই যে মহিলা, শুনছেন, নিজে থেকে বের হয়ে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? চিৎকার চেঁচামেচি শুনে বিজয় ঘর থেকে বের হয়ে এসে হা হয়ে তাকিয়ে রইল। দরজা খুলে দেওয়া মেয়েটি বিজয়ের কাছে গিয়ে বলল, কি বাবা, আপনি ওনার এমন কাণ্ড কারখানা দেখে চুপ করে আছেন যে, কিছু বলছেন না কেন? বিজয় বলে উঠল, সুফিয়া। সুফিয়া এতক্ষণ কোনো কথায় কান না দিয়ে ভালো করে পুরো বাড়িটা ঘুরে দেখছিল। বাড়িটা আগের মতো থাকলেও কিছুই আর আগের মতো নেই। আগে বাড়ির সামনে অনেক গাছপালা ছিল, এখন ওগুলো কেটে ফেলা হয়েছে। বাড়ির সামনে করা হয়েছে আকর্ষণীয় পানির ঝর্ণা। বাড়ির ভেতরেও অনেক চেঞ্জ এসেছে। ড্রয়িং রুমের দেওয়ালে টাঙানো ছবিগুলো ছুঁয়ে দেখছিল সোফিয়া। পুরো দেওয়ালটাকে সাজানো হয়েছে কিছু পুরনো ছবি দিয়ে। কত স্মৃতি জড়িয়ে আছে এই ছবিগুলোতে। পরীর ছবি, পরীর বাবা মা, দাদু, এমনকি সোফিয়ারও অনেক ছবি আছে এখানে। মনের অজান্তে ঠোঁটের কোণে ছুঁয়ে গেল এক চিলতে হাসি। সোফিয়া এতক্ষণ ওই মেয়েটার কথায় কোনো কান না দিলেও বিজয়ের সোফিয়া বলে ওঠায় ওর দিকে ফিরে তাকালো। বিজয়কে দেখে একটু অবাকই হলো সোফিয়া। হুইলচেয়ারে বসে আছে মানুষটা, তার এই অবস্থা হলো কি করে? তবে দেখতে আজও দারুণ। শ্যামা চেহারায় চাপ দাড়ি। বয়সের কারণে দাড়িতে হালকা পাকা ধরেছে বটে, তবে দাড়ির শেপ সে আগের মতোই আছে। মাথার চুলগুলো সাদা সাদা হয়ে গেছে। তবে বয়স হলে যে মানুষটাকে দেখতে মন্দ লাগে না, আজও অনেক সুন্দর দেখায়। বিজয় চোখে মুখে হাজারো প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে সোফিয়ার দিকে। সোফিয়া বিজয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেল সব প্রশ্নকে। বিজয় অবাক চোখে দেখছে সোফিয়াকে। মনে মনে ভাবছে, সে কোনো স্বপ্ন দেখছে না তো? এতক্ষণ চেঁচামেচি করা মেয়েটার গলার স্বর এখন নিচু হয়ে আসলো। ভাবতে লাগলো, এই সোফিয়া নামটা কোথায় যেন শুনেছে সে। সোফিয়া মেয়েটাকে ভালো করে দেখছিল। ও ধরেই নিয়েছিল মেয়েটা পরী। এর মধ্যে ওপর থেকে আরেকটা মেয়ে নিচে নামলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? চিল্লাচিল্লি শুনলাম। আর উনি কে? সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। সোফিয়া এখন একটু দ্বিধায় পড়ে গেল। বুঝতে পারছে না ওই মেয়েটা যদি পরী হয় তাহলে মাত্র যে নিচে নেমে আসলো এটাকে। সোফিয়া ওদের সাথে কোনো কথা না বলেই হরহর করে সেই খালি ঘরটার দিকে এগিয়ে গেল। সেই ঘরটায় যেখানে বিজয়ের দ্বিতীয় বিয়ের দিন রাতে সোফিয়া ছিল এবং পরবর্তীতে যেখানে থাকত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঘরটা এখন আর খালি নেই। ঘরের পরিবেশ দেখে মনে হচ্ছে এই ঘরটায় কেউ থাকে, এবং এই মাত্রই কেউ ছিল এখানে। কারণ বিছানা থেকে উঠে যাওয়ার ফলে বিছানার চাদরটা একটু কোঁচকানো হয়ে আছে। তবে ঘরটা বেশ গোছানো। একজন মানুষ থাকতে হলে যতটা গোছানো থাকার কথা ঠিক তেমনই। সোফিয়া বুঝতে পারল এই ঘরটা এখন আর খালি নেই। মেয়ে দুইটাও সোফিয়ার পেছনে পেছনে উপরে গিয়েছিল। সোফিয়া ওই মেয়ে দুজনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এই ঘরে কে থাকে? প্রথম মেয়েটা, মানে এতক্ষণ যে চেঁচামেচি করছিল, সে সামনে এসে বলল, এটা আমার ঘর। সোফিয়া মা মা করে ডেকে শাশুড়ির ঘরের দিকে যেতেই দ্বিতীয় মেয়েটা, মানে পরে যে মেয়েটা নিচে নেমেছে, সে সামনে গিয়ে বলল, এটা আমার ঘর। সোফিয়া নিচে নেমে হাত থেকে ব্রিফকেসটা রেখে ডাইনিং টেবিলের চেয়ারটা টেনে বসল। এক গ্লাস পানি খেয়ে বিজয়কে জিজ্ঞেস করল, মা কোথায়? মা নেই। কোথায় গেছে? আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি বলছো? কবে হয়েছে এটা? প্রায় 7 বছর। এটা বলে বিজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সোফিয়া কথাটা শুনে খুব কষ্ট পেল। নিজের অজান্তে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সোফিয়া চোখের পানি মুছে আবার বিজয়কে জিজ্ঞেস করল, ছোট কই? ছোটটাকেও তো দেখছি না। ও আর মা একসাথে? মানে কি বলছো এইসব? পরীর নানার বাড়ি যাওয়ার সময় রাস্তায় গাড়ি একটা বড় খাদে পড়ে যায়। আমরা সবাই খুব বাজেভাবে আহত হয়েছিলাম। তবে আমরা বেঁচে গেলেও মা আর পরীর মাকে বাঁচানো যায়নি। তোমার এই অবস্থাও কি ওই অ্যাক্সিডেন্টের কারণেই?
হ্যাঁ। পরি কোথায়? বিজয় মুখে হাসি ফুটিয়ে বলল, ওর তো বিয়ে হয়ে গেছে, আর ওর একটা সুন্দর মেয়েও হয়েছে। সোফিয়া হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে দুজনকে দেখিয়ে বলল, ওরা কে তাহলে? ওরা তো আমাদের যমজ ছেলে রিফাত আর সিফাতের স্ত্রী। কি বলো, ওদের বিয়ে হয়ে গেছে? ওরা তো এখনো অনেক ছোট, ওদের বিয়ের বয়স হয়েছে। বিজয় একটা মুচকি হাসি দিয়ে বলল, সোফিয়া, তুমি ওদের 5 বছরে রেখে গিয়েছিলে, এখন ওদের বয়স 25 বছর। তবুও 25 বছর কি খুব বেশি? তা না, আসলে ওদের মা মারা যাবার পর খুব কষ্ট করে সামাল দিয়েছে ওদের। তারপর দেখতে দেখতে পরীরও বিয়ে হয়ে গেল, বাড়িটা একদম খালি, তাই ওদের বিয়েটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তাছাড়া রান্না খাওয়াও তো কষ্ট, আমিও অসুস্থ, ওদের ঠিকমতো খোঁজ নিতে পারি না। কাজের মানুষ দিয়ে কি আর সব হয়? ভাবলাম বিয়ে হলে ওদের খোঁজ নেওয়ার মতো মানুষ হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া। আর ওদের বিয়ের পর অফিসের সব কাজ ওদের বুঝিয়ে দিয়ে এখন আমি নিশ্চিন্তে অবসর নিয়েছি। অবশ্য পা ঠিক থাকলে এখন অফিস করতাম। সোফিয়া একটা লম্বা শ্বাস ফেলে বলল, আসলে 20 বছরে কত কিছু পাল্টে গেছে, তাই না? সোফিয়া মেয়ে দুজনকে কাছে ডাকল। তোমাদের নাম কি? প্রথম মেয়েটা বলল, আমি শিমু, রিফাতের স্ত্রী। দ্বিতীয়জন বলল, আমি মিথি, সিফাতের স্ত্রী। তোমরা দুজনেই দেখতে ভারী মিষ্টি, তবে শিমু, একটা কথা মনে রাখবে, বাসায় কেউ এলে ভালোভাবে কথা বলার চেষ্টা করবে, এভাবে দুর্ব্যবহার করবে না, কেমন? আমি তো আপনাকে চিনতে পারিনি, তাই। ঠিক আছে, তবে বাসায় কেউ এলে আগে তার ব্যাপারে ভালো করে জেনে পরে মন্তব্য করবে। শিমু রাগ ভরা মুখ নিয়ে বলল, আচ্ছা। সোফিয়া মিথিকে জিজ্ঞেস করল, গেস্ট রুম খালি আছে তো? জি, খালি। বিজয় বলল, গেস্ট রুম কেন? তুমি চাইলে আমাদের ঘরে থাকতে পারো, আমি না হয় গেস্ট রুমে। না বিজয়, আমার ওখানে কোনো সমস্যা হবে না। মুখে একটা মিষ্টি হাসি নিয়ে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল সোফিয়া। সোফিয়া ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় একটু হেলান দিল। খুব ক্লান্ত লাগছে, ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে বই পড়ছিল। এমন সময় সোফিয়া একজনের গলা শুনতে পেল, কে যেন মামুনি মামুনি বলে চিৎকার করছে। সোফিয়া ঘর থেকে ড্রয়িং রুমে বেরিয়ে আসতেই একটা মেয়ে তাকে জড়িয়ে ধরল। মেয়েটার কেউ না, পরি, সোফিয়ার কলিজার টুকরা পরি। সোফিয়া বলল, তুমি আমাকে চিনতে পেরেছ? কেন চিনতে পারবো না? তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ভুলে যাব? হরে আমার লক্ষ্মী মেয়ে, কত বড় হয়ে গেছে। শুধু বড়ই হইনি, মেয়ের মাও হয়ে গেছি। তাহলে আমি নানি হয়ে গেছি? তা কোথায় আপনার সেই মেয়ে? ওই তো আমার ছোট মামুনি। সোফিয়া পরীর মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি সোনা? সোফিয়া। সোফিয়া বলল, তোমার নাম জিজ্ঞেস করেছি, আমার নাম না। সোফিয়া খুব অবাক হয়ে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম সোফিয়া কে রেখেছে? আমার নানু ভাই। পাশ থেকে পরি সোফিয়াকে বলল, আমার বাবা তোমাকে আজও অনেক ভালোবাসে। আমিও। তুমি ফিরে আসায় ভালোই হয়েছে, আমরা এতিমগুলো এখন একটু মায়ের আশ্রয় পাবো। বাবাও তোমাকে পাশে পেয়ে খুশি থাকবে। রিফাত আর সিফাত কি আমাকে মেনে নেবে? না মামুনি, তুমি যেমনটা ভাবছ তেমনটা না, ওরাও মন থেকে অনেক ভালো। তুমি তো ওদের অনেক ছোট রেখে গিয়েছিলে, তাই জানো না। আমি ওদের কাছে তোমার অনেক গল্প করেছি, ওরা এসব শুনে তোমাকে খুব দেখতে চাইতো। দেখবে ওরা তোমাকে দেখে অনেক খুশি হবে। দেখা যাক কি হয়। আচ্ছা এখন ঘরে চলো, তোমার জন্য কিছু জিনিস এনেছি, দেখবে। শিমু আর মিথিকেও আসতে বলো। সোফিয়া খাটের উপরে সব জিনিসগুলো রাখলো। পরীর জন্য 7টা শাড়ি এনেছিল। সোফিয়া তো আর জানতো না শিমু আর মিথির কথা, তাই ওদের জন্য আনা হয়নি। শাশুড়ি আর ছোটর জন্য যে জিনিসগুলো এনেছিল সেগুলো এখন পরার মানুষ নেই, তাই ওগুলো আলমারিতে তুলে রাখলো সোফিয়া। বলল, আমি তো মিথি আর শিমুর কথা জানতাম না, তাই যে শাড়িগুলো এনেছি ওইগুলো তোমরা ভাগ করে নিয়ে নাও। মিথি খুশি হলেও শিমু এখনও রাগে গিজগিজ করছে। সোফিয়া তখন শিমুকে ওইসব বলাতে খুব রেগে আছে ও। সোফিয়া ব্যাপারটা বুঝতে পেরেও না বোঝার ভান করে আবার শিমুকে কাছে ডাকলো। বারবার এভাবে ডাকাতে না এসে পারল না শিমু। 3টা শাড়ি নিল পরি, আর 4টা শাড়ি মিথি আর শিমু ভাগ করে নিল। যদিও শিমু আর মিথি নিতে চায়নি, সোফিয়া একরকম জোর করে দিল। শিমু মনে মনে ভাবছিল মহিলার পছন্দ আছে, সবগুলো শাড়ি বেশ সুন্দর আর দামিও, তবে দেখে মনে হয় অনেক রাগী টাইপের। সোফিয়া 4টা পাঞ্জাবি দেখিয়ে বলল, পরীর মেয়ের কথা তো আমি জানতামই না, তাই আনা হয়নি, তবে সমস্যা নেই, আমি পরে ওকে মার্কেটে গিয়ে কিছু কিনে এনে দেব। পরি জিজ্ঞেস করল, মামুনি বাবার জন্য কিছু আনোনি? সোফিয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, সবার জন্য এনেছি। তারপর দেওয়া নেওয়ার পর্ব শেষ হলো, সবাই যার যার ঘরে চলে গেল। সোফিয়া পরীকে বলল, তোমার বাবার জন্য একটা পাঞ্জাবি আছে, তুমি কি একটু দিয়ে আসবে? মামুনি তুমিও চলো না, তুমি নিজের হাতে দিলেই বাবা খুশি হবেন। সোফিয়া একটু আমতা আমতা করছিল। পরি বলল, আচ্ছা চলো, আমিও সাথে যাচ্ছি। পরি বিজয়ের ঘরে যাওয়ার জন্য অনুরোধ করলেও সোফিয়া যেতে রাজি হলো না। বিজয়ের সামনে যেতে কেমন যেন একটা ইতস্তত বোধ হচ্ছিল, তাই সোফিয়া পরীকে বলল, তুমি যাও, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই।
আচ্ছা মামুনি, তাহলে তুমি বিশ্রাম নাও, আমি পরে আসব। সুফিয়া একটা হাসি দিয়ে পরীকে বিদায় জানালো। সুফিয়া জানলার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ওর দুবাইতে কাটানোর সময়গুলোর কথা ভাবছিল। মনে পড়ে গেল প্রথম দিনের কথাগুলো, যেদিন প্রথম বিদেশের মাটিতে পা রেখেছিল। খুব কষ্ট হচ্ছিল সেদিন। অচেনা একটা দেশ, সব মানুষগুলো অচেনা। অচেনার মাঝে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি একজন, যার পৃথিবীতে কেউ নেই। তবুও দেশে থাকতে একটা শান্তি ছিল, নিজের দেশে আছি। কিন্তু এখন তো মনে হচ্ছে আমি ছাড়া সবাই জীবিত, আর আমি মৃত একজন মানুষ। বুকটা যখন হাহাকার দিয়ে উঠছিল, ঠিক তখনই সাজ্জাদের মুখটা সামনে আসলো। আমি অবাক হলাম সাজ্জাদকে দেখে। ও এখানে কি করছে? আমি অবাক হওয়ার সাথে শান্তিও অনুভব করছিলাম। যাক, একজন পরিচিত মানুষকে তো পেয়েছি। আমি দেরি না করে সাজ্জাদের কাছে গেলাম। কি ব্যাপার সাজ্জাদ, তুমি এখানে কেন? চুপ করো বেয়াদব মেয়ে, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? স্যার? হ্যাঁ, আজ থেকে আমাকে স্যার বলে ডাকবে, বুঝতে পেরেছ? জি স্যার। হাসছেন কেন স্যার? তুমি জানো তোমাকে কোথায় এনেছি? দুবাইতে। কেন এনেছি সেটা জানো? অফিসের কাজে। ভুল জানো, আসলে তোমাকে এখানে বিক্রি করতে এসেছি। মানে? তোমাকে এখানে বিক্রি করে অনেক টাকা পাবো, তারপর ওই টাকা দিয়ে দেশে গিয়ে সুন্দর দেখে একটা বিয়ে করে সুখে ঘর সংসার করব। কি বলছো সাজ্জাদ? প্লিজ তুমি এমনটা করো না, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আমি জীবনে অনেক কষ্ট করেছি, আর সবই তো তুমি জানো। একজন এতিম মানুষের সাথে তুমি এমনটা করতে পারো না। কাকতি মিনতি করে কোনো লাভ নেই। তুমি এখন বিক্রি হয়ে গেছো, চুপচাপ গাড়িতে উঠে বসো। আর যদি কোনো চিৎকার করেছো তো এখনই গুলি করে উড়িয়ে দেব। আমি সাজ্জাদের থেকে এমন কিছু শুনবো ভাবিনি। কি করলাম এটা? শেষ পর্যন্ত একজন পাচারকারীর হাতে পড়ে গেলাম। কেন এসেছিলাম দেশ ছেড়ে? যদি দেখি উল্টাপাল্টা কিছু হয়েছে আমার সাথে, তাহলে নিজের জীবন দিয়ে দিব, তাও নিজের সাথে কোনো অন্যায় হতে দিব না। গাড়িতে বসে যখন কান্না করছিলাম, সাজ্জাদ বলল, আরে এভাবে কেঁদো না, আমি তো জাস্ট মজা করছি তোমার সাথে। তুমি এত বোকা কেন বলো তো? সত্যি তুমি মজা করছিলে? আমি তো জানতাম তুমি খুব শক্ত মনের মানুষ। এখন তো দেখছি তুমিও অন্য সব মেয়েদের মতোই অল্পতে ভয় পাও আর কান্না করো। এমন মজা করা কি খুব দরকার ছিল? বন্ধুর সাথেই তো মানুষ মজা করে, তাই না? তুমি না বলেছিলে তুমি এখানে আসবে না? আসতে তো চাইনি, কিন্তু না এসে পারলাম কই। আচ্ছা সুফিয়া, তুমি কি সত্যি ভয় পেয়েছ? আমি ওর দিকে একটু চোখ গরম করে তাকাতেই ও আমার কাছে কান ধরে ক্ষমা চাইল। আমি কিন্তু তখন সত্যি সত্যি ভয় পেয়েছিলাম, তবে পরে যখন দেখলাম সত্যি এটা মজা ছিল। খুব বোকা বোকা লাগছিল নিজেকে। দেখতে দেখতে গাড়িটা একটা 30 তলা বিল্ডিংয়ের সামনে এসে থামল। আমরা যখন উপরে উঠলাম, দেখলাম ওইখানে বেশিরভাগই আমাদের দেশের মানুষ, আর প্রায় মানুষই আমার অফিসের পরিচিত। আর ওইখানে অনেক মেয়েরাও আছে, তবে ওদের সাথে ওদের হাজব্যান্ডও আছে। প্রথম যতটা ভয় হচ্ছিল, এখন আর ততটা ভয় হচ্ছে না। তবে খুব কষ্ট হচ্ছিল বিজয়ের জন্য। মনকে বোঝালাম, কষ্ট হলেও বা কি করব, আমাকে এখানে থাকতে হবে, কিছু করে দেখাতে হবে। কষ্ট পেলেও কার জন্য পাবো? যারা আমাকে অপমান ছাড়া কিছুই দেয়নি জীবনে। না, আমাকে শক্ত হতেই হবে, নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে। আর এভাবেই প্রতিদিন নিজেকে তৈরি করেছি। মনের কষ্টগুলোকে হাতিয়ার হিসেবে গড়ে তুলেছি, কারণ ওইসব কষ্টের কথা ভেবে নিজেকে শক্ত করতাম। তবুও মাঝে মাঝে হেরে যেতাম সকল রাগের কাছে। মনের পরাজয় ঘটত পুরনো স্মৃতির কথা ভেবে। পরি আর বিজয়, ওদের কথা খুব বেশি মনে পড়ত, খুব কাঁদতাম। সবচেয়ে বেশি কষ্ট হতো তখন যখন দেখতাম কলিগদের কেউ নিজের পরিবারের সাথে কথা বলতো। আমার খুব ইচ্ছে করত বিজয় আর পরির সাথে কথা বলতে, কিন্তু কোনো এক অজানা ভয়ে ফোন করতাম না। মাঝে মাঝে ভাবতাম বিজয় হয়তো আমার খোঁজ নিবে, কিন্তু আমার ভাবনা শুধু ভাবনাতে রয়ে গেল। কখনোই ও আমার খোঁজ নেয়নি। তাই আমিও নিজেকে আর ওর কাছে ছোট করতে চাইনি, তাই ফোনও করিনি কখনো। প্রথম প্রথম যখন দুবাইতে গেলাম, খাওয়া দাওয়া খুব কষ্ট। ওই দেশের খাবার খেতে পারতাম না, দেশের খাবার খুব মিস করতাম। যখন অফিস শেষে বাসায় আসতাম, রাইস কুকারে ভাতের উপর মরিচ সিদ্ধ দিয়ে মরিচ ভর্তা করে ভাত খেতাম, কারণ এই বিদেশি খাবার খাওয়ার চেয়ে মরিচ ভর্তাটাই আমার কাছে বেস্ট লাগতো। মানুষ তো এমনই, যতই ভালো কিছু করুক, উপরে যতই উঠুক না কেন, নিজের অস্তিত্বকে তো আর ভোলা যায় না। খাবার কষ্টটা যেমন মরিচ ভর্তা দিয়ে পূরণ করতাম, বিজয়ের অভাবটাও তেমন ওর ছবিগুলো দেখিয়ে পূরণ করতাম। মাঝে মাঝে খুব ইচ্ছে করতো ফিরে যাই ওর কাছে। থাক, করুক না অপমান, তবুও বিজয়ের কাছে তো থাকতে পারবো। মাঝরাতে ছটফট করতাম, ঘুম আসতো না। মনে হতো সব ছেড়ে ছুড়ে ছুটে চলে যায় ওর কাছে। কিন্তু যখন দিনের আলো ফুটত, তখন আবার নতুন করে নিজেকে তৈরি করতাম। প্রথম প্রথম খুব কষ্ট হতো। খেতে বসলে বিজয়ের সাথে খাওয়ার মুহূর্তগুলো মনে পড়ে যেত। অফিস যাওয়ার সময় ও কি করছে ভাবতাম। কোনো কাপলকে দেখলে একসাথে বিজয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যেত।
খুব কাঁদতাম তখন। মাঝে মাঝে সাজ্জাদ আমাকে সান্ত্বনা দিত, বুঝাতো, বলতো তুমি যার কথা ভেবে এত কষ্ট পাচ্ছ সে কি একবারও তোমার খোঁজ নিয়েছে? তুমি চলে আসাতে সে ভালোই আছে, বউ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো গিয়ে তোমার কথা হয়তো তার মনেই নেই। আমিও এটা ভেবে নিজেকে শক্ত করতাম, ও যদি আমাকে ভুলে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? একসময় নতুন জীবনে অভ্যস্ত হয়ে গেলাম, এখন আর আগের মতো কষ্ট পাই না। ভুলে গেছি বলবো না, তবে ভুলে থাকতে শিখে গেছি। প্রতিদিন নিয়ম মাফিক চলি। সারাদিনের রুটিনে নিজেকে এতটাই ব্যস্ত রাখতাম যে কোনোভাবেই যেন কাউকে মিস করার সময় না পাই। তবুও মন কিভাবে যেন নিয়ম করে মিস করেই যেত তাকে। নিজেকে বেঁধে রাখলেও মন কি আর বাধা মানে? সাজ্জাদ দিনকে দিন আমার আরও বেশি কাছের বন্ধু হতে লাগলো। দেশে যেমন ও আমাকে অফিসের কাজে হেল্প করত, এখানেও তেমনটাই করে। শুধু অফিসের কাজ বললে ভুল হবে, অন্য সব কিছুতে আমাকে হেল্প করে। রাতে বাসায় ফিরতে লেট হলে আমাকে এগিয়ে দিয়ে যায়। আমার কোনো বাজার লাগলে করে দিত। যে কোনো প্রয়োজনে সাজ্জাদকে পাশে পেতাম। আমি ওর মতো একজন বন্ধু পেয়ে সব কষ্ট ভুলে থাকতাম, সব কিছু ওর সাথে শেয়ার করতাম, খুব বিশ্বাস করতাম ওকে। কিন্তু একদিন ও সব বিশ্বাসের গণ্ডি পেরিয়ে আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। ওই দিন কোম্পানির বিজনেসের প্রথম বছর পূর্তি উৎসব পালন করা হচ্ছিল। দেশের বাইরে বিজনেসটা ভালোই চলছে, কোম্পানি ভালোই সফলতা পেয়েছে। কোম্পানির সফলতা মানেই তো আমাদের সফলতা। সবাই একসাথে কেক কাটার পর যখন বসে আলাপ করছিলাম, সাজ্জাদ তখন হঠাৎ করেই আমাকে প্রপোজ করে বসলো, তাও আবার অনেক মানুষের সামনে। হাঁটু গেড়ে একটা আংটি নিয়ে বলল, সোফিয়া, উইল ইউ ম্যারি মি? আমি সারা জীবনের জন্য তোমাকে নিজের করতে চাই, তোমার সব দুঃখ সুখ ভাগ করে নিতে চাই। আই হোপ তুমি আমাকে ফিরিয়ে দেবে না। ব্যাপারটায় আমি খুব কষ্ট পেয়েছিলাম। কিছু না বলেই ওখান থেকে চলে আসি। পরে আর সাজ্জাদের সামনে পড়তাম না, ও ফোন দিলেও ধরতাম না। এমনভাবে 3 দিন কাটার পর সাজ্জাদ আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে প্রশ্ন করলো, সোফিয়া, তুমি কি আমার উপর রাগ করেছ? কেন করলে তুমি এমনটা? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো তোমাকে নিয়ে তেমনটা কখনো ভাবিনি। সময় তো চলে যায়নি, এখন ভাবো। সাজ্জাদ, তুমি তো জানো আমি বিবাহিত, আমার স্বামী আছে। রাখো তোমার স্বামী, এমন স্বামী থাকলেই কি আর না থাকলেই বাকি। তুমি চাইলেই বিজয়কে ডিভোর্স দিতে পারো, চাইলেই কি আর সব হয়? কই, বিজয়কে তো ভুলতে চাই, ভুলতে তো পারি না। তুমি আসলে বিজয়কে ভুলতেই চাও না। যদি চেষ্টা করতে ঠিকই ভুলতে পারতে। না সাজ্জাদ, চেষ্টা করলেই সব হয় না। আমি চাইলেও তোমাকে বিজয়ের জায়গা দিতে পারবো না। আমি তো তোমাকে খুব ভালো বন্ধু ভাবতাম, কিন্তু তুমি আজ আমার সেই বন্ধুত্বকে ছিনিয়ে নিইনি, বরং বন্ধুত্বকে আরও প্রখর করতে চেয়েছি। সাজ্জাদ, বিয়ে জিনিসটা থেকে আমার বিশ্বাস উঠে গেছে। বিয়ের কথা শুনলে এখন ঘৃণা হয় আমার। আমি তোমার সেই ঘৃণাকে ভালোবাসায় পরিণত করব, সেটা আর কখনোই সম্ভব না। সোফিয়া, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? বলো। তুমিও তো একজন মানুষ, তোমার শারীরিক চাহিদা আছে। তোমার স্বামী যেখানে অন্য বউ নিয়ে দিব্যি সংসার করে যাচ্ছে, তুমি তাহলে কিসের আশায় পড়ে আছো? তুমিও বিয়ে করে নিজের জীবনটাকে গুছিয়ে নাও। তোমার পাশে কাউকে প্রয়োজন। এই যৌবনকে এত অবহেলা করছো, একসময় চাইলেও ফিরে পাবে না। তোমার প্রশ্নের জবাব কিভাবে আমি দেব ঠিক বুঝতে পারছি না, তবে এইটুকু বলতে পারি, একটা মেয়ের শারীরিক চাহিদা শুধু তার ভালোবাসার মানুষের জন্যই জাগে। যেখানে ভালোবাসা নেই সেখানে এসবের কোনো মূল্য নেই। ভালোবাসা আর বিয়ে ছাড়া ফিজিক্যাল রিলেশন জাস্ট একটা নোংরামি। সোফিয়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না। তাছাড়া আমি কোনোভাবেই তোমার যোগ্য না। তুমি তো জানো আমি মা হতে পারবো না। জানি। তাহলে বাচ্চাই কি জীবনের সব? আমি এমন অনেক দম্পতি দেখেছি যারা বাচ্চা না হওয়া সত্ত্বেও সুখে আছে, খুব ভালোভাবেই সংসার করে যাচ্ছে। তাদের জীবনে দ্বিতীয় বিয়েরও কোনো প্রয়োজন পড়েনি। হয়তো তুমি ঠিক, তবু আমি তোমাকে ঠকাতে পারবো না। তুমি তোমার লাইফে একজন ভালো মেয়ে ডিজার্ভ করো। আমার সাথে কোনো দিক থেকেই মানায় না তোমাকে। আমি সব মানিয়ে নেব। না সাজ্জাদ, এটা হয় না। প্রথমত আমি বিবাহিত, দ্বিতীয়ত আমি মা হতে অক্ষম, আর তৃতীয়ত তুমি আমার বয়সে ছোট। আমি যদি সবকিছু মেনে নিতে পারি তাহলে তোমার নিশ্চয়ই সমস্যা হবে না। কোনো সমস্যা আছে, তোমার মা কখনো এমনটা মেনে নেবেন না। আমি দেখেছি ছেলে মায়ের পছন্দ মতো বিয়ে না করলে কি হয়। তোমার মায়ের পুরো অধিকার আছে একজন যোগ্য পুত্র বউ পাওয়ার। আর সবচেয়ে বড় কথা, আমি এখনও বিজয়ের স্ত্রী, আর আমি শুধু বিজয়কে ভালোবাসি। তাহলে শুনে রাখো, আমিও তোমাকে ভালোবাসি। যদি বিয়ে করতে হয় তোমাকে করব, আর না হলে জীবনে বিয়েই করব না। সেই থেকে এত বছর কেটে গেল, ছেলেটা আজও বিয়ে করল না। কত অনুরোধ করলাম, কত বুঝালাম, কোনো কাজ হলো না। ওর মা খুব কান্নাকাটি করে, খুব করে বলে বিয়ে করতে, কিন্তু ও তো নাছোড়বান্দা, কোনো কথাই শোনে না। একদিন সাজ্জাদের মা আর সাজ্জাদ ভিডিও কলে কথা বলছিল, আমিও সেখানে ছিলাম।
সাজ্জাদের মা সাজ্জাদকে বারবার শুধু বিয়ের জন্য অনুরোধ করছিল, বাবা দয়া করে এবার একটা বিয়ে কর, আমি মরার আগে আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। তাহলে এ জীবনে তোমার আর মরা হবে না? মানে মানে বিয়েই করব না, নাতি নাতনি আসবে কোথা থেকে? বাবা আমি কি তোর কাছে খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? সাজ্জাদ চুপ করে রইল। আমি সাজ্জাদের পাশেই কাজ করছিলাম। আমাকে দেখে আন্টি সাজ্জাদকে বলল, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, সুফিয়াকে দেখা যাচ্ছে, ওর কাছে ফোনটা দে। তারপর সাজ্জাদ আমার কাছে ফোনটা দিয়ে কাজে মন দিল। আমি আন্টির সাথে কথা বলতে লাগলাম। সালাম দিয়ে কথা শুরু করলাম, কেমন আছেন আন্টি? কেমন আর থাকি বলো, ছেলেটা দেখো না, আমার কোনো কথাই শোনে না। কত বলছি একটা বিয়ে করে সংসারী হতে, কিন্তু কে শোনে কার কথা? তুমি একটু বোঝাতে পারো না সাজ্জাদকে? তুমি তো ওর খুব ক্লোজ ফ্রেন্ড, তোমার কথা নিশ্চয়ই ও রাখবে। আমি তো সাজ্জাদকে বলি বিয়ের কথা। মা আমার একটা কাজ করে দিবে? কি কাজ? তুমি তোর খুব কাছের বান্ধবী, আমার যতটুকু মনে হয় ও তোমার কাছে অনেক কিছু শেয়ার করে। তুমি কি বলতে পারবে ওর বিয়ে না করার কারণটা? আমি চমকে গিয়ে বললাম, সঠিক বলতে পারছি না আন্টি। সাজ্জাদ কি এই ব্যাপারে কখনো তোমাকে কিছু বলেনি? আমি চুপ করে রইলাম। জানো, সাজ্জাদ একদিন বলেছিল সে নাকি একটা বিবাহিত মেয়েকে পছন্দ করে, আর মেয়েটা নাকি ওর বয়সেও বড়। সেদিন এই কথা শুনে ওর সাথে খুব রাগারাগি করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। মেয়েটা বিবাহিত হলেও আমার কোনো সমস্যা নেই, আমার ছেলের বউ দরকার। আমার ছেলের যদি ভালো হয় তাহলে আমারও ভালো। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? জি বলুন আন্টি, আমি চেষ্টা করব। তুমি একটু খোঁজ নিয়ে দেখবে মেয়েটাকে। আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না। আমি তো ভালো করে জানি মেয়েটাকে, কিন্তু বারবার সাজ্জাদকে বুঝিয়ে কোনো কাজ হলো না। ও বিয়ে করবে না, এটাই ওর শেষ কথা, আর যদি বিয়ে করে তাহলে আমাকেই করবে। সাজ্জাদের মাও আস্তে আস্তে বলে ছেলের বউ দেখার ইচ্ছা মাটি চাপা দিতে লাগলো। আমিও ওকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, তাই আর কিছুই বলি না। এখন কি আর বলবো? বিয়ে করতে বললেই বলে তুমি রাজি থাকলে এখনই করব। আমিও আর রাজি হই না, সাজ্জাদের বিয়েও আর হয় না। এভাবেই কেটে গেল 20টা বছর। 20 বছর পর দুবাইতে সেটেল হওয়ার প্ল্যান ছিল, কিন্তু ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা আর সম্ভব হলো না। আর কোম্পানির নিয়ম হলো 20 বছর জব করার পর সেখানে আর জব করতে পারবে না। নতুন প্রজন্মকেও তো চাকরি করার সুযোগ দিতে হবে, তাই এখন বাধ্য হয়ে দেশে ফিরে যেতে হচ্ছে। দেশে ফিরে আসার আগে সাজ্জাদকে বললাম, অনেক তো ব্যাচেলর জীবন কাটালে, এখন দেশে গিয়ে বিয়ে করে সংসারী হও। সংসার জীবনটা আমার কপালে নাই। কপালে নাই নাকি তুমি সেটাকে জোর করে দূরে ঠেলে দিচ্ছ? সুফিয়া অনেক তো হলো, চলো না এবার আমরা বিয়ে করে ফেলি। বিয়ে এই বয়সে? সমস্যা কি? আমি এখন 49-এ পা রেখেছি, আমিও তো 40-এ পা রেখেছি, তবুও তুমি এখনো যুবক, তুমিও আমার কাছে যুবতী। সাজ্জাদ তুমি আমাকে সত্যি ভালোবাসো এটা আমি জানি। এতদিনে জানলে? যদি সত্যি ভালোবেসে থাকো একটা কথা রাখবে? বলো না, আগে প্রমিস করো। আচ্ছা করলাম, তুমি এবার একটা বিয়ে করে ফেলো। সরি, আমি এই প্রমিসটা রাখতে পারলাম না। তাহলে পারলে আমাকে ভুলে যেও। সেটাও আর পারলাম না, তবে কথা দিচ্ছি তুমি না চাইলে তোমাকে আর জ্বালাবো না। সাজ্জাদের কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিলাম, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম ওখান থেকে। এই তো আজকে একসাথে দেশে ফিরলাম দুজন। সাজ্জাদ চলে গেছে ওর গ্রামের বাড়িতে, আর আমি এখানে আসলাম। অনেকেই ভাবছেন আমি কেন ফিরে এলাম এই অভিশপ্ত জীবনে। সব অপমান ভুলে নিজের আত্মসম্মানকে মাটি চাপা দিয়ে এখানে ফিরে আসার কি কোনো দরকার ছিল? আমি বলবো দরকার আছে। জীবনে তো কষ্ট কম করেনি, টাকাও ইনকাম করেছে অনেক। এগুলো দিয়ে কি আর জীবনের সব হয়? জীবনে বেঁচে থাকতে হলে মনের শান্তির প্রয়োজন, আর আমি সে শান্তির খোঁজে এখানে এসেছি। আমি হাতে কিছু কাগজপত্র নিয়ে বিজয়ের ঘরে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উপরে গেলাম। ঘরের ভেতরে পা রাখতে গিয়েও পিছিয়ে গেলাম। ঘরটার ভেতরে যেতে একটা অস্বস্তি হচ্ছে। দরজার সামনে গিয়ে ভাবছিলাম ঘরে ঢুকবো কি ঢুকবো না। বিজয় আমাকে দেখে বলল, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ঘরে এসো। আমি ঘরের ভেতরে গিয়ে বিছানার একপাশে বসলাম। ঘরটাকে ভালো করে দেখছিলাম, সবকিছু আগের মতোই আছে, যেভাবে ছোট সাজিয়েছিল। এই সাজানো সংসার রেখে ছোট আজ অন্য দুনিয়ায় বাস করছে। সুফিয়া যখন ঘর দেখায় ব্যস্ত, বিজয় তখন সুফিয়াকে দেখছিল। আজ প্রায় 20 বছর পর সুফিয়া এভাবে বিজয়ের সামনে বসে আছে। এতদিন পরে আবার সুফিয়ার সাথে দেখা হবে ভাবেনি। সুফিয়া সে আগের মতোই আছে, বয়সের ছাপ এখনও ওকে ছুঁতে পারেনি। খোপা করা চুলে বড্ড মায়াবী লাগছে দেখতে। সুফিয়ার চোখ বিজয়ের চোখে পড়তেই বিজয় অন্যদিকে ফিরে তাকায়। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সুফিয়া বলল, বিজয় তোমার সাথে কিছু কথা আছে, কাজও বলতে পারো। কাজের কথা না হয় পরেই বলি, একটা প্রশ্নের জবাব দিবে। কি প্রশ্ন? সেই যে গেলে আর তো খোঁজ নিলে না। তুমিও তো খোঁজ নিতে পারতে।
কে বলল খোঁজ নেয়নি? তুমি যাওয়ার 2 মাস পর তোমার অফিসে গিয়েছিলাম। তোমার কোনো সঠিক কন্ট্যাক্ট নাম্বার না পেয়ে সাজ্জাদের কাছে ফোন দিয়েছিলাম, কিন্তু ও বলল তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও না। অনেক অনুরোধ করার পরও তোমার সাথে কন্ট্যাক্ট করার কোনো নাম্বার বা অ্যাড্রেস কিছুই দেয়নি। সাজ্জাদ যা করেছে আমার ভালোর জন্যই করেছে। তারপর আবার কিছুদিন পর তোমার অফিসে গিয়ে তোমার সাথে যোগাযোগ করার নাম্বার চাইলে তারা আমাকে দেয়নি। ওনারা বলেছেন কাউকে ঠিকানা বা নাম্বার দেওয়া অফিসের রুলসের বাইরে। তাই বাধ্য হয়ে আবার সাজ্জাদকে ফোন দিলাম, কিন্তু সাজ্জাদ যা বলল তাতে আমি অনেকটা শকড হয়েছিলাম। কে এমন বলেছিল সাজ্জাদ? বলেছে তুমি আর সাজ্জাদ নাকি বিয়ে করেছ। কি? আরও বলল আমি যেন তোমাদের লাইফে বাধা না হয়ে দাঁড়াই। তোমরা সুখে সংসার করছো, তোমাদের যেন ভালোভাবে সংসার করতে দেই। তাই আমি আর তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। তুমি কি বিশ্বাস করো আমার আর সাজ্জাদের বিয়ের কথা করেছিলাম, কিন্তু মনের মধ্যে আজও একটা সংশয় কাজ করে। যদি তোমাদের বিয়ে হয়েই থাকে তাহলে ডিভোর্স লেটার পাইনি কেন? তবে আজ পুরোপুরি শিওর হলাম যে তোমাদের বিয়েটা হয়নি। কিভাবে শিওর হলে? যদি তোমার সাজ্জাদের সাথে বিয়ে হতো তাহলে তুমি আমার জীবনে আবার ফিরে আসতে না। ফিরে এসেছে কে বলল? কে বলবে? চোখের সামনে তো দেখতে পাচ্ছি। সবসময় চোখে দেখা সবকিছু সত্য নাও হতে পারে হয়তো। তবে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, সাজ্জাদ এমনটা কেন করলো? ও আমাকে খুব ভালোবাসে তাই। আর তুমি? আমি চুপ করে রইলাম। আচ্ছা বাদ দাও, তুমি ফিরে এসেছো এটাই যথেষ্ট। তোমাকে আবার কখনো এভাবে দেখতে পাবো ভাবিনি। সোফিয়া, তুমি ফিরে এসে ভালো করেছ। এই অসুস্থ মানুষটার পাশে তোমাকে খুব দরকার। আজকাল নিজেকে খুবই একা লাগে। কেন একা কেন লাগবে? তোমার তো ছেলে মেয়ে সবাই আছে, তাদের আর সময় কই আমার খোঁজ রাখার? তারা তো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তারা তো এখন আমার খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু একসময় এই সন্তান না হওয়ার কারণেই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে। আমি জানি, তার জন্য আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। নতুন জীবনের চাকচিক্যে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম। তবে এটাও সত্যি, তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। কি লাভ এমন সত্যি ভালোবাসা দিয়ে, যা কষ্ট ছাড়া কিছুই দেয় না? আমি জানি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। দ্বিতীয় বিয়ের জন্য সবসময় তোমাকে দায়ী করে নিজে দিব্যি সংসার করে গেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও সোফিয়া। আই এম ভেরি ভেরি সরি। সরি বললে কি সব কিছু সমাধান হয়ে যায়? তোমার এই সরি কি আমার হারিয়ে যাওয়ার সময়গুলো ফিরিয়ে দিতে পারবে? পারবে আমার কষ্টগুলো সমাধান করতে? পারবে না। ক্ষমা চাওয়া ছাড়া আমার যে আর কিছুই করার নেই। আছে, এখনও কিছু করার আছে। সোফিয়া হাতে নিয়ে যাওয়া কয়েকটা কাগজের মধ্যে একটা কাগজ বিজয়ের সামনে এগিয়ে দিয়ে বলল, এই যে তোমার বাড়ির কাগজ। এই বাড়িটা একসময় তোমার মা আমাকে লিখে দিয়েছিল। আজ আমি সেটা তোমাকে ফেরত দিলাম। এটা করার কি কোনো দরকার ছিল? অবশ্যই। এখন আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, আমি ওইগুলো দিয়েই খুব ভালো করে চলতে পারবো। তাছাড়া যে বাড়িতে আমি থাকি না সেই বাড়ি শুধু শুধু নিজের নামে রাখার কি দরকার? সোফিয়া আরেকটা কাগজ বিজয়ের সামনে এগিয়ে দিয়ে বলল, এই কাগজে তোমার একটা সই লাগবে। এটা কিসের কাগজ? ডিভোর্সের। মানে? মানে আমি ডিভোর্স চাই। এতদিন পর ডিভোর্স চাইছো? হ্যাঁ, ডিভোর্সটা আমার লাগবে। এমনটা করো না সোফিয়া, তোমাকে যে এখন আমার খুব প্রয়োজন। যখন তোমাকেও আমার খুব প্রয়োজন ছিল তখন আমিও তোমাকে পাশে পাইনি। তাহলে কিভাবে আশা করো আমাকে পাশে পাওয়ার? সবকিছু ভুলে নতুন করে শুরু করা যায় না? সবকিছু ভুলেই তো আজ শেষ বয়সে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সাজ্জাদকে বিয়ে করার জন্যই কি এই ডিভোর্স হতে পারে? যদি সই না করি? সমস্যা নেই, আমারটা আমি করে দিয়েছি। এই বলে ওই বাড়ি থেকে শেষবারের মতো চিরদিনের জন্য বের হয়ে আসলাম। এই বাড়িতে আর কখনো আসবো না। এই বাড়ির মানুষগুলো খুব স্বার্থপর। অনেকেই ভাবছেন আমি ডিভোর্স নিয়ে এখন সাজ্জাদের সাথে বিয়ে করে সুখে ঘর সংসার করব। বিজয়ও সেটাই ভেবেছে, কিন্তু না, সে আমাকে ভুল বুঝেছে। তবুও আমি তার ভুল ধারণা ভাঙার কোনো প্রয়োজন মনে করিনি। থাক না কিছু ভুল ধারণা নিয়ে, তাতে কি আসে যায়? যৌবনকাল কাটিয়েছি স্বামী ছাড়া। তখন যখন বিয়ে করিনি, এই বয়সে বিয়ে করে নিজের নামের সাথে কলঙ্ক জড়াতে চাই না। হ্যাঁ, তবে আমি সাজ্জাদের ভালোবাসাকে সম্মান করি, আর ওর ভালোবাসাকে সম্মান করেই আমার এই ডিভোর্স নেওয়া। সাজ্জাদ যেমন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে, আমিও তেমন বিজয়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ডিভোর্স নেওয়ার আরেকটা কারণ হলো এই পরিচয়টা আমাকে খুব বিপাকে ফেলে। প্রায় মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়। সব কিছুতে স্বামীর নামটা শুধু জড়িয়েই থাকে। আজ এই সব কিছুর অবসান ঘটিয়ে কি পেয়েছি জানি না, তবে মনে শান্তি পেয়েছি। বিজয় ভেবেছিল আমি সব কিছু ভুলে গিয়ে ছোটর জায়গা দখল করে নিব, আবার ওর সাথে সংসার করব। কিন্তু না, আমি নিজেকে এতটা অপমান করতে পারবো না। এমনটা করলে যে আমি নিজের কাছে ছোট হয়ে যেতাম। তার চেয়ে একা একা সম্মান নিয়ে বেঁচে থাকবো, এটাই আমার শেষ বয়সের স্বস্তি। আসলে বিজয় আমাকে কখনো ভালোবাসেনি। আমার প্রতি ওর একটা মায়া জন্ম নিয়েছিল মাত্র। একটা গরিব মেয়েকে বিয়ে করে একটা পরিচয় দিয়েছিল, যেই পরিচয়টা আজ আমি নিজেই মুছে দিয়েছি।
ডিভোর্সটা না হলেও কোনো সমস্যা ছিল না, তবুও আত্মার শান্তি বলে তো একটা কথা আছে। ভালোবাসাবিহীন মিথ্যে পরিচয়ের বোঝা আর বইতে চাইছে না। 1 বছর পর দেশে এসে একটা স্কুল খুলেছি, যেখানে স্বল্প বেতনে বাচ্চারা ভালো পড়াশোনা করতে পারবে। কয়েকজন ভালো টিচারও সাজেস্ট করেছে। যারা খুব গরিব বা এতিম তাদের কাছে কোনো টাকা পয়সা নেই না, বিনা বেতনে পড়ায়। স্কুল ছুটির পর 2-1টা প্রাইভেট পড়ায়। নিজের খরচটা তো চালাতে হবে। কলেজ জীবন প্রাইভেট পড়ানো দিয়ে শুরু করেছিলাম, এখন শেষ বয়সটা প্রাইভেট পড়িয়ে কাটাচ্ছি। আজ জীবনের প্রথম মা না হতে পারার আফসোসটা ভালো জায়গায় পরিণত হলো। বিজয় সন্তান না হওয়ার কারণেই একদিন দ্বিতীয় বিয়ে করেছিল, আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। এখন তার 3টা সন্তান থাকার পরেও সে একাকিত্বতায় ভোগে, আর আমি সন্তান না থাকা সত্ত্বেও হাজারো বাচ্চার মাঝে নিজের মাতৃত্বকে খুঁজে পাই। সাজ্জাদ মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেয়। ও ফোন দিলেই আমি বলি, এবার তো একটা বিয়ে করো। বিয়ে করতাম যদি তুমি বিজয়ের সাথে সংসার করতে। তুমি যখন সেটা করনি, আমারও আর বিয়ে করা হলো না। আর কত বাহানা সাজাবে বিয়ে না করার? জানি না, তোমার আর জানতে হবে না। এখন ফোন রাখো, বাচ্চারা পড়তে আসবে। চলো না বিয়েটা করেই ফেলি। সাজ্জাদ, স্বামী হওয়ার ক্ষমতা সব ছেলেরই থাকে, মনের মানুষ হওয়ার ক্ষমতা কয়জনে রাখে? তুমি আমার সেই মনের মানুষ, যাকে আমি আমার মনের একটা কোণে খুব যত্ন করে রেখেছি। বন্ধুত্ব বললে ভুল হবে, প্রেমিক বলাও মানায় না। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, তোমার আমার সম্পর্কটাও না হয় নামবিহীন রয়ে যাক। সোফিয়া, ভালোবাসি তোমায়। এখন রাখছে, ভালো থেকো। এই ছেলেটা আসলেই পাগল, আমাকে ভালোবাসে পাগলের মতোই। ওর সাথে বিয়ে করে সুখী হতে পারতাম, কিন্তু আমি কখনো ওকে বন্ধুর বেশি ভাবতে পারিনি। তবে ভালো থাকতে হলে ওর মতো একজন বন্ধুর খুব প্রয়োজন। আমি ওর বন্ধুত্বকে সম্মান করি। শেষ বয়সে বিয়েটা আসলেই মানায় না। তবে যদি যুবতী হতাম, সাজ্জাদকে বিয়ে অবশ্যই করতাম। জানি না সাজ্জাদ কখনো বিয়ের জন্য রাজি হবে কিনা, তবে যতদিন বেঁচে থাকবো সাজ্জাদকে বিয়ের জন্য অনুরোধ করেই যাব। হতেই পারে একদিনও রাজি হয়ে গেল। মাঝে মাঝে নিষ্ঠুর পৃথিবীকে প্রশ্ন করতে ইচ্ছে করে, একটা বাচ্চাই কি সব? বাচ্চা ছাড়া কি জীবনে সুস্থ মতো বাঁচা যায় না? শেষ বয়সের সম্বল হিসেবে সন্তান সন্তান করে পাগল হওয়া মানুষগুলো সত্যি কি শেষ বয়সে প্রাপ্য সম্মান পায়? অনেকেই তো দেখি অসুস্থ মাকে জঙ্গলে রেখে আসে। সন্তানের অনেক সম্পদ থাকার পরও বাবা ভিক্ষা করে খায়। আমি বলছি না সব সন্তানরাই খারাপ, শুধু বলছি আমরা যারা মা হতে পারি না, এতে আমাদের কোনো দোষ নেই। আমরা মা হতে চাই, কিন্তু ভাগ্যে নেই বলে হয়তো হতে পারি না। তাই বলে কি আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার নেই? স্বামীর খারাপ ব্যবহার, শাশুড়ির খোঁটা, এসব ছাড়া আমাদের কপালে কিছু জোটে না। আর পাড়াপড়শিরা তো আছে অপমান করার জন্য। কেউ কেন বোঝে না আমরাও রাতের আধারে মুখ লুকিয়ে কাঁদি একটা বাচ্চার জন্য। মা না হতে পারার কষ্ট যে কতটা, সেটা বলে বোঝানো সম্ভব না। আমরা এমনি মন থেকে অনেক কষ্টে থাকি। আমাদের অপমান না করে, কষ্ট দিয়ে কথা না বলে একটু ভালোবাসা দিলে কি খুব ক্ষতি হয়ে যায়? জানি নিষ্ঠুর পৃথিবী কখনো এর উত্তর দিতে পারবে না। জানি না শেষ পরিণতি কি হবে। তবে আমাদের মতো সোফিয়ারা সন্তান ছাড়া, স্বামী ছাড়া একা একাই বাঁচতে শিখে যাবে।